নমস্কার, আমি নয়ন রায়। প্রতাপপুর 1 নম্বর অঞ্চল, পাঁশকুড়া পশ্চিম। এখানে অর্থনীতি দুটো, একটা পাঁশকুড়া পূর্বের অর্থনীতি, সেটা আপব্রিঙ্গিং, আর এই অঞ্চলের অর্থনীতি কার্যত মাইক্রো লেভেলটা খুব ভয়ঙ্কর। জীবন জীবিকার প্রশ্নে এখানে অনেক সমস্যা আছে। এখানে মানুষ খেটে খাওয়া এবং প্রান্তিক স্তরের তাদের জীবন খুব দুর্বিষহ অর্থনৈতিকভাবে, যেটা আমি অনুভব করলাম। এখানে তাদের সঙ্গে কথা বলবো যারা শাসক দলের দায়িত্বে রয়েছেন। আর এখানে অসংগঠিত শ্রমিকের সংখ্যা বেশি এবং পরিযায়ী শ্রমিক, যারা আজ কি করবেন কাল কি করবেন সেটা তাদের সন্দিহান থাকে। যখন নির্বাচনের ঘনঘণ্টা বা ঘন্টাই বলুন বেজে গেছে, যখন স্বাভাবিকভাবে আমরা এই অঞ্চলগুলোতে ঘুরছি, পাঁশকুড়া পশ্চিম, তো বর্ষিয়ান নেতা এই মফুলেশ্বর দত্ত, উনি উপপ্রধান, 3 বার উপপ্রধান। তো আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বর্ষিয়ান নেতা, আপনাকে স্বাগত, অভিনন্দন, নমস্কার আপনাকে দ্য কোয়েরির তরফ থেকে। প্রথমত আপনি যেটা বলছিলেন, আমিও দেখছিলাম এখানকার যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, এখানে পরিযায়ী শ্রমিক, এখানে খেটে খাওয়া প্রান্তিক স্তরে, চাষবাস সে অর্থে নেই, কিন্তু অর্থনৈতিকভাবে বেঁচে আছেন কি করে, এটা আমার প্রশ্ন সব থেকে। দৈনন্দিন অক্লান্ত পরিশ্রম করে সারাদিন সকাল থেকে নানাপ্রকার স্টেশন থেকে বিভিন্ন স্টেশনে নেমে ফেরি ব্যবসা করে বিভিন্ন গ্রামে চলে যান, টোটো, বিভিন্ন টেগারে, বিভিন্ন জায়গায় সকাল থেকে বেরিয়ে রাত্রে বাড়ি ফিরে আসে। এতে তাদের 400-500 টাকা রোজগার করে পরিবারের মুখে উন্নত তুলে দেয়। এটাই হচ্ছে এই এলাকার মুখ্য ভূমিকা। আমাদের অঞ্চলের মধ্যে কৃষিও জমি আছে, চাষবাস করে। আপনি নিশ্চয় জানেন কেন্দ্রীয় সরকার যেভাবে সারের দাম, ওষুধের দাম বাড়াচ্ছে, এতে চাষ করে তাদের মুনাফা হচ্ছে না। যা হোক, জমিটাকে রক্ষা করার জন্য কিছু চাষ করে এই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ সবাই মেহনত করে তাদের পরিশ্রমে তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেয়। আমি কেন্দ্রের অর্থনৈতিক কথা তো বলবোই, এবং আমরা বলি বারবার করে, কিন্তু আপনি আমাকে বলুন, 11 সালে ক্ষমতা এলেন, 11, 16, 21 এবং 26-এ নির্বাচনে যাবেন, 15 বছরের মুখ্যমন্ত্রী। এই 15 বছরে প্রতাপপুর 1 নম্বরের অর্থনৈতিক সুমতি ফিরল না কেন? আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলায় 2011 সাল থেকে ক্ষমতায় আসার পরে প্রত্যেকটি পরিবারের জন্য তার সাধ্য ক্ষমতা অনুযায়ী তিনি যে মানবিক কাজ করে যাচ্ছে, এটা ইতিহাস ভারতবর্ষের এরকম মুখ্যমন্ত্রী কোনোদিন করেননি। যে কাজটা প্রত্যেকটা পরিবারের জন্য করে যাচ্ছেন, এবং উন্নয়ন, ঢালাই থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তিনি বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছে। যেটা আজকে আমি বলবো আপনাদের কাছে খবর আছে, 2014 সালে কেন্দ্রীয় সরকার ক্ষমতা আসার পরে আজও পর্যন্ত একটা হসপিটাল, একটা শিক্ষার ব্যবস্থা, মানুষের জন্য কোনো কর্মের জন্য কিছু নেই। ওদের ধর্মের জামে, রাজনীতি ছাড়া ওদের কিছু নেই। আপনাদের সাংসদকে, আমাদের সংসদ দেব, তিনি কি করেছেন এখানে কি করেছেন? তিনি আমাদের হয়তো করেনি, 7টি তার যেহেতু বিধানসভায় আমাদের 2-1টা কাজ করেছে মাহেশ্বরের দিকে, বাকি কাজ ঘাটাল, কেশপুর, এইসব জায়গার জন্য কিছু করেছেন। ওনাকে প্রশ্ন করেননি এই অঞ্চলে অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে? এটা উনি আমাদের এলাকায় কম না আসারই মতো। মানে কেন? তিনি তো আপনাদের দলের সাংসদ, তো আসছেন না কেন? আমরা আমাদের দলের জেলা সভাপতি বর্তমান যিনি, ওনার মারফত বলেছি, আমরা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছি, কিন্তু উনি ওনার জায়গায় আছেন, সিনেমায় ব্যস্ত উনি। একদম অবশ্যই আপনি অনেক জল পেরিয়ে এসছেন, একদম আপনার অভিজ্ঞতায় সে কথাই প্রমাণ করে। এবং ওনাকে জিতানোর জন্য আমি এই এলাকায় কর্মসূচি নিয়েছি ওনাকে সামনে রেখে। ওনা আজকে দুর্ভাগ্য এটাই আমাদের, দেব আমাদের পাশে কখনো নেই, বন্যাতে নেই, কিছু কাজে নেই। এটা আমি দলের বিরুদ্ধে বলতে চাইনি, কিন্তু বাস্তব আমরা যাকে নির্বাচিত করলাম, আমাদের প্রত্যাশা ছিল উনি হয়তো আমাদের জন্য কিছু করবেন, কিন্তু এই এলাকার জন্য কিছু করেন। এখানকার বিধায়িকা যিনি আছেন, উনি 2009-10 বোধহয় বাই ইলেকশন, ইলিয়াসকে তখন সেই নিশ্চয়ই 2000 না ওটা 2009-10 বোধহয় সম্ভব বাই ইলেকশন, যেটা তারপরে হচ্ছে 11, তারপর 16, তারপর 21। সই তার সন্তান হারিয়েছে। তিনি এখানে 16 এবং 21 তিনি কতটা উন্নয়ন করতে পেরেছেন? আমাদের বিশেষ করে আমাদের এলাকার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। সামনে একটু আগে গিয়ে দেখবেন লাইটের ব্যবস্থা আছে, আমাদের সাবমার্শালের ব্যবস্থা করেছে। সামনে আমাদের একটা উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে, সেখানের জন্য অর্থ বরাদ্দ করেছে। বর্তমান বিধায়ক কিন্তু গোটা পাঁশকুড়ার জন্য অনেক উন্নয়ন তার সাধ্য মতো, মানে তিনি যে টাকাটা পান বিধায়ক হিসাবে, পাঁশকুড়া গোটা ব্লক এবং পৌরসভার জন্য করেছে। এবং 10 বছর আগে আপনি খোঁজ নিয়ে দেখবেন রাজনৈতিকভাবে যেভাবে লড়াইটা হতো, বর্তমান আমাদের সেই রাজনৈতিক লড়াইটা পাঁশকুড়াতে নেই। ম্যাডাম, আপনি তো মঞ্জুশ্রী বাড়িকরণ, আপনি যে ব্যবস্থার সঙ্গে জুড়ে আছেন সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আপনি প্রধান, তার উপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তার উপরে হচ্ছে জেলা পরিষদ।
জেলা পরিষদ অর্থ বরাদ্দ করলে সেটা পঞ্চায়েত সমিতি রিফ্লেকশন হচ্ছে গ্রাম পঞ্চায়েতে হয়। এখানে এই যে আমি যেটা ববুলের সাথে বলছিলেন, শুনছিলেন, আপনিও শুনছিলেন, বর্ষিয়ার নেতা, এখানকার মানুষের হাহাকার আছে, কান্না আছে, অর্থনৈতিক কষ্ট আছে, এবং গ্রামের অধিকারের প্রশ্নে মায়েদের অনেক কথা আছে, এবং শ্রমজীবী মানুষের অনেক কথা আছে, চাষিদেরও অনেক সমস্যা আছে। কি করে ওভারকাম করছেন, কি করতে পারছেন অর্থনৈতিকভাবে? অর্থনৈতিকভাবে সেরকম ভাবে কিছু করতে পারছি না। মানুষকে বুঝিয়ে তাদের মনের কথা বা তাদের কথা শুনেও অনেকটা মনের কথা তো পেট ভরবে না। তবু মানুষের সান্ত্বনা দিয়ে অনেকটা সুরাহা করা যায়। আমাদের মুখ্যমন্ত্রী যিনি মাননীয়, মানে সবার কথা ভাবছেন, যে ভাতা বা যে ধরনের প্রকল্প উনি শুরু করছেন, তাতে মানুষ আমি মনে করি অনেকটাই সুরাহা। কেন হসপিটালে গেলে তারা সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধা পাচ্ছেন। কোনো বাড়ির ছেলে যখন পড়াশোনায় যাচ্ছে, তখন তারা সেখানে ক্রেডিট কার্ড দেখিয়ে সেখানে সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই যতটুকু ইনকাম করছেন কষ্ট করে, ওটা নিয়ে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যেভাবে সহযোগিতা আমাদের করছেন, সবাই এতে সুরাহা। কারো সে ধরনের বিক্ষোভ আছে বলে আমার মনে হয়। পড়াশোনার রেট হার কেমন এখানকার ছেলে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে? পড়াশোনা খুব ভালো করে, সবাই পড়াশোনা করে। দেখুন, প্রাণ মানে গান দিয়ে পেট ভরে না, আর স্লোগানও হচ্ছে পেট ভরে না। পেটে তার চাহিদা থাকে, তার খিদে পায়। স্বাভাবিকভাবে অসংগঠিত শ্রমিকের সবারই খিদে পায়, আপনারও পায়, আমারও পায়। এখানকার বিধায়িকা যিনি আছেন, তিনি নিশ্চয়ই কাজ করেছেন, যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন। তো অভিযোগ আছে সাংসদ করছেন না, এটা আমিও জানি, সেটা উনিও জানেন, বাস্তব সত্য। এখানে নারীদের সুরক্ষার প্রশ্নে, নারীদেরকে সচেতনতা করার ক্ষেত্রে এবং সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর করার জন্য আপনার গ্রাম পঞ্চায়েত, আপনি প্রধান, কি করতে পেরেছেন? সেলফ হেল্প গ্রুপের যে যত ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা দিয়ে থাকি, বা এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পও করি স্কুলে বা কিছু এইরকম খোলা জায়গায়। আমরা অনেক ধরনের ক্যাম্প করেছি যাতে সবাই ওই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে। এইসব নিয়ে আমাদের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ সেরকম ধরনের আছে বলে আমার মনে হয় না। ক্ষোভটা তো প্রকাশ পায় না, ক্ষোভ হচ্ছে আস্তরণ। যাই হোক, বাকি দেখা যা আসি, আপনার কাছে আসবো আমি। আপনি এখানে বাড়ি তো কি করেন আপনি? আমি হকার করি, ফেরি। কিরকম ইনকাম পাতি হয়? ইনকাম আর সংসার তো একটু চলে যায়। আর সরকার যা দেয় আপনাকে, দান খয়রাতি বলে অনেকে, বিজেপি বলে, আমি বলি না, বিরোধীরা বলে দান খয়রাতি। সরকার যে সমস্ত প্রকল্পগুলো দিয়েছে আপনাদেরকে, আপনার ছেলের, আপনার পরিবার, আপনার রুটি কাপড়া মাকান, অন্য বস্ত্র বাসস্থানের ক্ষেত্রে কাজে লাগে? হ্যাঁ, দিয়েছে, দিদি আমাদেরকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমার স্ত্রীদের দিয়ে দিয়েছে। কোনো অভিযোগ আছে? অভিযোগ বলতে আমরা গরিব মানে আর একটু পেলে আমাদের একটু ভালো হয়, এইটাই আমাদের অভিযোগ। কি কি দাবি রয়েছে? দাবি বলতে ধরুন আমার ধরুন 26-এ যিনি নির্বাচনে দাঁড়াবেন প্রার্থী, কে প্রার্থী হতে পারে? আমার দিদি হতে পারে। আমি সেটা বলছি না, দিদি তো মানে মমতা ব্যানার্জি বলছেন তো, হ্যাঁ, আর তিনি তো মুখ্যমন্ত্রী হবেন, হ্যাঁ, এখানে কে প্রার্থী হতে পারে? মুখ্যমন্ত্রী মমতাকেই চাই। আচ্ছা, মানে ফিরোজা বিবি তো শহীদের মা, তিনি অনেক কাজ করছেন, আমি তার সম্পর্কে জানি বলে বলছি। তাকে চাইছেন? হ্যাঁ, ফেরা বিবি আমাদের অনেক উপকার করেছে। আপনি কি করেন? ব্যবসা দাঁড়ান একটু। ব্যবসা করি, কি ব্যবসা করেন? ফেরি ব্যবসা। মানে কিরম, মানে আয় কেমন হয়? ওই 400-500 টাকা হয়। হ্যাঁ, পার ডে। বাড়িতে কজন আছে? আমার ফ্যামিলিতে আছে 5 জন। তাতে যা করেন বা সরকার যে প্রকল্প দেয় হয়ে যায়? হয়ে যায়। হুম? হ্যাঁ, হয়ে যায়। মুকেশ বাবু, যে চাপা উত্তেজনা আছে, এটা কথা কম বলছে। যাই হোক, আপনার কাছে আসি। আচ্ছা, আপনাকে ধরি, আপনার কি নাম? আমার নাম শেখ মহিউল ইসলাম। কি করেন আপনি? আমি বাবু বলতে আমি উড়িষ্যাতে ফেরি করতাম। উড়িষ্যা যে এখন গন্ডগোল, এই মুসলমান দাড়িওয়ালা দেখলেই তো বলে বাংলাদেশ, ফার্স্ট বলে বাংলাদেশি। অনেক জায়গায় ঝাড় খেয়েছে। আমি উড়িষ্যা ফেরি করেছি, কিন্তু এখানে ফেরি করতে পারি না এখন। সেই কারণে যেটা নিয়ে এখানে কি করবো, বেকার। আমার 73 বছর বয়স হয়েছে, আমি ভাতা পাই না। ওটা মুকেশ বাবু বলতে পারবেন। উনি কি বলবো, ওনাকে কতবার বলেছি। ঠিক বলেছেন। আচ্ছা, 73 বছর এটা আপনি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করবেন আপনি। এটা আমার কি বলছি? আপনার কাছে ব্যক্তিগত আবেদন। হ্যাঁ, আমি আপনার কাছে, আমি বুঝলাম। আপনি কি করেন? আমি ড্রাইভার। ড্রাইভার? কি গাড়ি চালান? ওই মারুতি, এমনি মারুতি। মানে কলকাতায় যাও নাকি? না না, ওই স্কুলের বাচ্চা কাজ করি। কোন স্কুল এখানে? ওই বিবেকানন্দ, দুলিয়াপুর বিবেকানন্দ। ছেলেমেয়েরা সকালবেলা হইচই করে সব গাড়িতে চাপে, যেমন যাই আর কি, যেমন যায়। বাচ্চারা কাজ করি। কেমন আছো তুমি?
ওই আছি আর কি, মাসে 12,000 টাকা বেতনে কাজ হবে, নিজের গাড়ির তেল পুরা, খাওয়া দাওয়া কুলাই। মফিজুল বাবু, প্রচুর কথা, অভিযোগ উঠছে অনেক। উনি বেকার, উনি বার্ধক্য না বৃদ্ধ ভাতা যেটা বলছেন, বার্ধক্য ভাতাই উনি অনেকবার বলেছেন আপনাকেই বলেছেন। তো আপনি নিশ্চয়ই দেখবেন। আমি আপনার মারফতে, চ্যানেল মারফতে আমি বলছি, ইনি শুধু নয়, এইরকম গোটা পাঁশকুড়া ব্লকে মনে হয় কয়েক হাজার হয়তো আছে। ওনাদের টাকা অ্যালাটমেন্ট হয়ে কম্পিউটারে লোড আছে, নতুন করে কোনো অ্যাপ্লিকেশন অ্যালাউ করছে না সরকার। যেটা আছে আর কি, হয়তো কাউকে বছরে 10টা ছাড়লো, যার ভাগ্যে পেলো 10 জন পেলো, আর বাকিরা পাচ্ছে না, সব ভাগ্য, কপাল। এবারে ইনি যে দাবি রেখেছে, এই দাবির সঙ্গে আমি সহমত পোষণ করছি। এবং আমার বিশেষ করে অঞ্চলের ক্ষেত্রে আমি বিডিওর কাছে যারা এই রকম উপভোক্তা আছে তাদেরকে নিয়ে বিডিও অফিসে, ম্যাডামও গেছেন আমাদের প্রধান, আমিও সঙ্গে করে তাদের কাছে নিয়ে গেছি। বিডিও সাহেব বলছে যাদের নাম নথিভুক্ত হচ্ছে টাকা পাবেই, কিন্তু কখন পাবে, সে কবরে পাবে কি শ্মশানে পাবে এটা আমার জানা নেই। এই যে এনাদের দাবিটাকে আমি সমর্থন করছি। আমি আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, যাদের নাম নথিভুক্ত হয়ে কম্পিউটারে লোড হয়েছে তাদের যেন অতি সত্বর টাকাটা ছাড়ার ব্যবস্থা করেন, মানুষ যাতে সুযোগ সুবিধা পায়। এর জন্য আমার কাছে মমতা ব্যানার্জির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। শুনলেন তো কি বললো? সবই শুনেছি হ্যাঁ। বাবু। কিন্তু আমি তো ওই মরে গেলে কি কবরে গিয়ে যে পাবো, বলুন? বেশ, তো আপনি আসুন, আপনি এদিকে আসুন। আপনি আসুন, এদিকে আসুন। আপনাকে বলছি, আসুন 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 আসুন। যাই হোক, যখন কথা বলবেন আসুন, সামনে আসুন। ম্যাডাম, অনেক কথা শুনছেন তো এখানে, তো গান বাজনা শুনে লাভ নেই কিছু। মানে সমস্যা আছে, বার্ধক্য ভাতা। হ্যাঁ, আমি আসবো আপনার কাছে। উনি তো পরিষ্কার স্বীকার করলেন যে কবরে পাওয়া যাবে না, শ্মশানে পাওয়া যাবে। এটা গ্রামীণ যে সমস্ত ছোট ছোট প্রকল্পগুলো আছে, ধরুন আপনার এলাকায়, আপনার এলাকাতে এবং আপনার যে পঞ্চায়েত, সেখানে কত মানুষের বাস, কত ভোটার আছে, এবং তারা 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 বলি তারা কি কি পেয়েছেন, তাদের প্রকল্পগুলো রিফ্লেকশন গায়ে গতরে পাচ্ছে কিনা খোঁজ খবর রাখেন? অবশ্যই আমরা খোঁজ খবর রাখি, প্রত্যেক মেম্বারের দ্বারাও খবর নেওয়া হয়। তবে এই যে বার্ধক্য ভাতাটা নিয়ে আমরাও খুব সমস্যার মধ্যে আছি। আমরা চেষ্টা করছি, বিডিও অফিসেও বিডিও স্যারও বলেছেন, উনিও চেষ্টা করছেন, কিন্তু ওটা কি কারণে হচ্ছে না সেটা আমরা বলতে পারবো না। তবে ওটার জন্য আমরা অবশ্যই, আমাদের উপপ্রধান স্যার বললেন, ওই আবেদন আমারও, আমার ব্যক্তিগত তরফ থেকেও যদি ওইটা পায়, আমাদের মানে পতাপূরণ গ্রাম পঞ্চায়েত প্রচুর ভাবে উপকৃত হয়। প্রার্থী হিসেবে কাকে চাইছেন? প্রার্থী হিসাবে যিনি ছিলেন উনি আমাদের সবসময় পাশে থাকেন, ওনার যে প্রতিনিধি ছেলে, যে কোনো সুযোগ মানে দরকারে প্রয়োজনে আমরা ওনাকে পাই। হ্যাঁ, মফিজুল বাবু বলুন। সর্বপ্রথম বলি যে আজকে বিজেপি সরকার যে ভারতবর্ষে ক্ষমতায় আছে, পশ্চিম বাংলাকে যে বঞ্চিত করার পরেও 100 দিনের কাজে টাকা বাকি ছিল, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই টাকা প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে। আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের যে টাকা দেওয়ার কথা সেটাও বন্ধ করে দিয়েছে বাংলাকে বঞ্চনা করার জন্য। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 লক্ষ সাধারণ মানুষের ছাদ যাতে হয়, থাকতে পারে অন্তত ঘর করে, তাদের জন্য 20 লক্ষ বাংলার মানুষের জন্য করেছে। এর জন্য আমি একজন নাগরিক হিসাবে, বাংলাবাসী হিসেবে আমি কৃতজ্ঞ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিনন্দন, ধন্যবাদ জানাবো। বিজেপি সরকার শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি 20 লক্ষ ঘর নয়, আজকে যেভাবে কৃষক বন্ধুর টাকা দিচ্ছে, সমবেদীর টাকা দিচ্ছে, প্রত্যেকটা পরিবারে হিসাব করলে 50 থেকে 60,000 টাকা বছরে পায়। একটা শাশুড়ি টাকা পায়, একটা বৌমা পায়, তার শ্বশুর টাকা পায়, জমির জন্য টাকা পায়। এটা ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নেই। আপনি নিশ্চিত জানেন বিহারে 10,000 টাকা করে ভোট কিনছিল, ভোট নির্বাচন চলে যাবার পরে তাদেরকে 10,000 টাকা করে রিটার্ন চাইছে। দিল্লিতেও বসে বলেছিল একই কন্ডিশন। পশ্চিমবঙ্গে আমরা বাঙালি আমরা যারা বাঙালি মাছ খেতে ভালোবাসি, এই দিল্লির বুকে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছেন যাতে মাছ বিক্রি না হয়, মাছের দোকান না থাকে। এর থেকে লজ্জা কিছু নেই, ধিৎকার জানানোর ভাষা আমার জানা নেই। পশ্চিম বাংলার যা উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে, এটার জন্য পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আগামী দিনেও থাকবে, চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেই। আপনার অভিজ্ঞতায় বলছেন, আপনি দীর্ঘদিন এবং আমি তার উন্নয়ন দেখে বলছি। চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই আমরা চাই চতুর্থবারের 26-এর মুখ্যমন্ত্রী হিসেবে। প্রত্যেকে অভিনন্দন, বিশেষ করে মফিজুল দত্ত। আমি অনেক গোটা ভারতবর্ষ ঘোরা সাংবাদিক, পশ্চিমবঙ্গে আমি চষে বেড়াই, তা আমার ভালো লেগেছে উনি স্ট্রেট কাট কথাটা বলেছেন।
বুকের পাটা আছে ওনার কথাটা বলার। ওনাকে আমার ব্যক্তিগত অন্তঃস্থল থেকে আপনাকে শ্রদ্ধা আমার, এবং এই কথাটা বুনিয়াদী স্তরে বলার মতো দম থাকা যায়, তবেই সে নেতা। যাই হোক, এটা তো ঘটনা যে অর্থনৈতিক বিভাজন আছে, তাই পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রুটি, আর্থিক কষ্ট আছে। তা আবেদন এখানকার বিধায়িকা ফিরোজা বেবি যদি টিকিট পান, বা তার পুত্রের কথা বলছিলেন, এখানে অর্থনৈতিক সীমারেখার অস্পষ্ট চাঁদ আছে, যে যাতে পূর্ণিমার আলো দেখা যায় না। এটা সরকার নিশ্চয়ই এটা চেষ্টা করবেন, কারণ কঠিন ব্যাপার এটা। আমি ওনার সঙ্গে একমত, মফুলেশ্বর দত্ত সাহেবের সঙ্গে একমত, ম্যাডামের সঙ্গে আমি একমত। এনার যে কথা সেটাও আমি একমত, যে দাড়ি থাকলেই মুসলিম, তার জন্য খেদাও, যেটা উড়িষ্যায় ভুক্তভোগী। আমরা নজরুলের কবিতা প্রত্যেকেই পড়েছি। এই সম্প্রদায় বলে কিছু নেই, আমরা মানুষ, শুধু পার্থক্য মেরুদণ্ডের। শিরদাঁড়া সবার আছে, তাই শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আছেন এরা প্রত্যেকেই। তবে এরা রাজনীতি, সমাজ ব্যবস্থা যে পরিপক্কতা, এরা এক একটা পিড়ি। নমস্কার, আমি শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারবো না, অন্য মিথ্যা কথা বলেননি। আর ঠাকুরের সামনে আর আদালতে বিচারপতির সামনে মিথ্যা কথা বলা যায় না। যা ঘটনা তা বললেন, আর যদি এগুলো না হয়, নির্বাচনের পর আবার মফুলেশ্বর দত্তের বাড়িতেই আসবো। নমস্কার, আমার চিত্র সাংবাদিক সমীর দপাতার, সন্দীপ শেঠ, প্রতাপপুর 1 নম্বর অঞ্চল, পাঁশকুড়া পশ্চিম, বর্ধমান। নমস্কার।